আসসালামু আলাইকুম, কে অবস্থা সবার? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের যে হ্যান্ড নোটটি শেয়ার করব সেটা হচ্ছে গুণগত রসায়নের। এটা আমরা শর্ট সিলেবাসের ট্রাই করব, যে শর্ট সিলেবাসের যতগুলো আছে সবগুলো মানে করার ট্রাই করব। এখন আমরা যে এই যে নোটটা করব, এখন আমরা করব হচ্ছে গুণগত রসায়ন। গুণগত রসায়ন গুণগত রসায়ন প্রথমে বলে নিই যে কিছু কথা বলে নিই ফার্স্টে, যে আমার হাতে লেখা বেশি একটা ভালো না। এইটা নিয়ে আমি প্রচুর প্যারা খাইছি। ইন্টার লেভেলে আমি অনেক ট্রাই করছি হাতে লেখা ভালো করার, বাট মানে লাস্ট পর্যন্ত আমি আর পারিনি। কিন্তু সেসব হাতে লেখা যদি কোনো মানে বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্ট করো। আর আমার হাতে লেখা তোমরা দেখলে মোটামুটি তোমাদের একটা আইডিয়া চলে আসবে, সেই হিসেবে তোমরা পড়তে পারবা। আমার মনে হয় না তোমাদের সমস্যা হবে। এখন আরেকটা কথা আছে, যে আমি নোট করব, নোট করার সময় আমি যেভাবে নোট করব তোমরাও ঠিক সেইভাবে নোট করবা। তাহলে কি হবে, তোমাদের পড়তে সুবিধা হবে, পড়তে সুবিধা হবে। আর আমরা বেশি কালার ইউজ করব না নোট করার ক্ষেত্রে। আমরা বেশি কালার ইউজ করব না, কোনো কালার ইউজ করব না। আর আমরা হচ্ছে কী করব, যে এই নোটগুলো আমরা যদি ফার্স্ট ইয়ার থেকে যদি এই নোটগুলো পড়ি, তাহলে এমন হয়ে যাবে যে তুমি হচ্ছে যে পৃষ্ঠাগুলা শুধু খালি উল্টাবা, এরকম পৃষ্ঠা উল্টাবা আর উপরের দিকে তাকাবা, পৃষ্ঠা উল্টাবা আর উপরের দিকে তাকাবা, আর তুমি পড়ে যাবা নিচের থেকে পৃষ্ঠা উল্টাবা আর উপর দিকে তাকায় তুমি পড়ে যাবা। মানে তোমার মুখস্থ হয়ে যাবে এমনভাবে যে তুমি হচ্ছে সব কিছু মানে কোন পেজে কোন এই পৃষ্ঠার পরে এই পৃষ্ঠার মানে এরকম সব কিছু তোমার মনে চলে আসবে। মানে সিরিয়াল ওয়াইজ তোমার মনে চলে আসবে। তোমার আর কিছু মানে মনে করা লাগবে না এক্সট্রাভাবে। মানে এত এত ফ্রি তোমার রিভাইজ দেওয়া মানে তোমার দেওয়া হয়ে যাবে। মানে প্রত্যেকটা পরীক্ষার আগে যদি তুমি রিভাইজ দাও না, তাহলে তোমার এরকম মনে হয়ে যাবে। এখন মানে এরকমভাবে তোমার আমি তৈরি করব। এখন তুমি আমার কথা শুনবা। তুমি যদি কালার পেন ইউজ করো তাহলে কিন্তু তোমার ব্রেনটার উপর একটা প্রেশার পড়বে। তুমি যদি সব যদি কালো কালোই দিয়ে লেখো, তাহলে তোমার ব্রেনটার উপর একটু কম প্রেশার পড়বে। এটা আমি হচ্ছে জানি এইসব সম্পর্কে, কারণ আমি অনেকগুলো নোট করছি। আমার নোটের খাতাগুলো অনেক, আমার ইন্টার লাইফে অনেক দিস্তা কাগজ গেছে শুধু করে নোট করার জন্য। সেজন্য আমি যেটা বলি তোমরা শোনো। এই হচ্ছে একটা বিষয়, যে নোটগুলো সব হচ্ছে কালো কালার দিয়ে করব। আর আমি যে গুণগত রসায়ন যে এটা করব, এইটা কোন কোন মানে টিচারের এই নোটগুলো এর ভিতরে থাকবে, কোন কোন টিচারের স্লাইডগুলো থাকবে সেটা আসতে আমরা বলে নিই আগে ফার্স্টে। এক নম্বরে থাকবে এক নম্বরে থাকবে হচ্ছে বন্দি পাঠশালা, সংক্ষেপে বিপিলিকে। সেকেন্ডে থাকবে হচ্ছে আমাদের এসিএসের যে নোটগুলো আছে না, যে স্লাইডগুলো আছে সেখানে পাবা। আর 3 নম্বরে পাবা তুমি এই বন্দি পাঠশালায় যে আব্দুর রহমান ভাই, যে আব্দুর রহমান ভাই বা এআর ভাই, যে ওনার নোটগুলো থাকবে বিশেষ করে। আর এসিএসে থাকবে, আর থাকবে হচ্ছে হিমেল ভাই আমি বিশেষ করে হিমেল ভাইয়ের ক্লাসগুলো করছি। শুধুমাত্র এই যে কেমিস্ট্রির ক্ষেত্রে হিমেল ভাইয়ের ক্লাসগুলো জোস। হিমেল ভাইয়ের যে যতগুলো নোট আছে সেগুলো তোমরা এখানে পাবা, একটা ওয়ার্ডও মিস যাবে না হিমেল ভাইয়ের যেগুলো। আর আছে আমার কাছে যে রসায়ন, আমি ভিডিও একটু পজ করি। এখন 4 নম্বরে যে থাকবে, 4 নম্বরে থাকবে হচ্ছে রেটিনা ডাইজেস্ট। আর 5 নম্বরে থাকবে হচ্ছে হাজারি নাকচার। এইগুলো আমি বিশেষ করে এইগুলো সবগুলো করছি। এখন এইগুলো যতগুলো নোট আছে সবগুলো নোট আমি আপনাদের কাছে তোমাদের দিব।
তোমরা হচ্ছে সবগুলো একসাথে পাবা, দেখবা যে তুমি যতগুলো ক্লাস করবা সবগুলোর সাথে মিল পাবা। আর এইগুলো যদি তুমি একসাথে করে রাখো তাহলে তোমার দেখবা যে সবগুলোই থিওরি, মানে তুমি যার কাছেই পড়ো না কেন দেখবা যে এর থেকে মানে 95%, থেকেও বেশি, 98% সব তুমি পেয়ে যাবে এর ভিতরে পেয়ে যাবা। এখন আমরা শুরু করি। গুণগত রসায়ন, আমরা কালো মানে আমি কালো কালি ছাড়া ইউজ করবো না বেশি, তারপরে আমি একটা কালার পেন কিনে আনছি। আর বিশেষ করে আমি কিন্তু কালার পেন ইউজ করতাম না বেশি একটা ফার্স্টের দিকে, আমি ক্লাস 10-এও কালার পেন ইউজ করতাম না, শুধুমাত্র একটু ভিডিও করব তার জন্য একটা কালার পেন কিনে আনছি, তাও বেশি একটা ইউজ করবো না। গুণগত রসায়ন, এই হচ্ছে অধ্যায় শুরু করলাম। এখন আমরা ফার্স্টে এখানে কিছু থিওরি পড়বো, ক্লাস 10-এর যে থিওরি আছে এই থিওরিগুলো একটু পড়বো ঝালাই করে। যে পরমাণু মডেল যেগুলো আছে না, এগুলো কিন্তু আমরা পড়ছি এসএসসি লেভেলে, সেইগুলো আমরা আরেকটি পড়বো। পরমাণু মডেল আমি যেভাবে লিখবো সেভাবে লিখবো তোমরাও। পরমাণুর মডেল, 1 নম্বর থমসনের পরমাণুর মডেল, এটা হচ্ছে সাল, কত সালে এটা প্রস্তাব করা হয়, এটা হচ্ছে 1898 অথবা 1897। আমি কিন্তু এই যে অনেকগুলো মিলাই দিছি তো এর জন্য মানে দুইটা কোনো জায়গায় আছে। যখন তোমরা যখন তোমাদের এমসিকিউতে যখন আসবে না তখন কিন্তু এরকমভাবে থাকবে না, তখন থাকবে ধরো কেমন যে 1898 বা 1897 যে কোনো একটা থাকবে, তোমরা যে কোনো একটা সেটা সিলেক্ট করবা, বুঝছো? তখন কিন্তু দুইটা অপশন থাকবে না একসাথে। তারপরে 2 নম্বরে আছে রাদারফোর্ডের পরমাণুর মডেল, এটা হচ্ছে 1911 সালে প্রস্তাব করা হয়। 3 নম্বর আছে বোর পরমাণুর মডেল, এইটা হচ্ছে 1913, মানে তার 2 সাল পরে এটা হচ্ছে প্রস্তাব করা হয়। 4 নম্বর আছে ডি ব্রগলির সমীকরণ, ডি ব্রগলির সমীকরণ অথবা যে ইলেকট্রন আছে না সেই ইলেকট্রনের কণা ও তরঙ্গ ধর্ম, যেটা ব্যাখ্যা করা হয় কণা ও তরঙ্গ ধর্ম। আমি এটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এটা প্রকাশ করা হয় হচ্ছে 1924 সালে। 5 নম্বর শ্রোডিঞ্জারের তরঙ্গের সমীকরণ, শ্রোডিঞ্জারের তরঙ্গের সমীকরণ, এটা হচ্ছে 1926 সালে প্রকাশ করা হয়। আই এম সরি যে আমি ভিডিওর দিকে খেয়াল করিনি, আমি লেখার দিকে খেয়াল করতে যাই ভিডিওটি একটু মানে হয়ে গেছে, তার জন্য আমি সরি।
যেহেতু আমার একটু খাতায় একটু কাজ করে লেখার অভ্যাস, তার জন্য মেবি একটু প্রবলেম হয়েছে। সমস্যা নেই, এখন তোমরা দেখতে পাচ্ছ। এখন এইগুলো হচ্ছে যে আমাদের যে পরমাণুর যে মডেলগুলো আছে সেগুলো যারা প্রস্তাব করছে এবং সেই বিজ্ঞানীগুলোর নাম বা পরমাণু মডেলগুলোর নাম আর সাথে হচ্ছে কত সালে প্রস্তাব করছে সেটা হচ্ছে দেওয়া, এখানে আমরা সেটা লিখলাম। এখন থমসনের পরমাণু মডেল, আমাদের প্রত্যেকটা মডেলগুলো এখন বিস্তারিত পড়তে হবে। থমসন পরমাণুর মডেল। আমার হাতে লেখা যদি তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা একটু কমেন্ট করো, যদি তোমাদের বুঝতে সমস্যা হয়। আমার মনে হয় না তোমাদের বুঝতে সমস্যা হবে, হ্যাঁ আগে থেকে বলে নিচ্ছি আমার হাত লেখা একটু খারাপ আছে। থমসনের পরমাণু মডেল এর অপর নাম কী কী সেগুলো কিন্তু আমাদের পড়তে হবে। অপর নাম তরমুজ মডেল, কিশমিশ পুডিং মডেল, তরমুজ পুডিং মডেল, কিশমিশ পুডিং মডেল, তরমুজ পুডিং মডেল। থমসনের পরমাণু মডেলের আরেকটা নাম আছে, যে এই যে তিনটা যে নাম, এই তিনটা নাম তোমাদের আমি বলে দিলাম। এগুলো কিন্তু থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে। এখন থমসনের পরমাণু মডেলের যে সিদ্ধান্ত সেগুলো পড়তে হবে। সিদ্ধান্ত, এই যে এই মডেলগুলো পড়ার পর মানে হচ্ছে থমসন পরমাণু মডেলের যে ব্যাখ্যা করার পর মানে এই যে কী কী পাইছি আমরা এখানে সেইটা আর কি তোমরা নাম্বারিং করে মনে রাখবা। এক হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ হবে কি, পরমাণুর ব্যাসার্ধ 10 মিটার। 2 নম্বর নিরবিচ্ছিন্নভাবে পজিটিভ চার্জ থাকে, এর ভিতরে নিরবিচ্ছিন্নভাবে পজিটিভ চার্জ থাকে। 3 নম্বর বিচ্ছিন্নভাবে নেগেটিভ চার্জ থাকে। নিরবিচ্ছিন্ন মানে পরমাণু ব্যাসার্ধ হচ্ছে 10 এইগুলো যেগুলো আছে সেগুলো যদি একটা হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে যদি হচ্ছে পজিটিভ চার্জ থাকে তাহলে অবশ্যই বিচ্ছিন্নভাবে নেগেটিভ চার্জ থাকতে হবে। তারপরে আমরা 4 নম্বরে পাই যে পরমাণু হচ্ছে একটা চার্জ নিরপেক্ষ, পরমাণু চার্জ নিরপেক্ষ। 5 নম্বর পরমাণুর ব্যাসার্ধ কিন্তু হচ্ছে 10 মিটার, কিন্তু পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্ধ কিন্তু 10⁻15 মিটার। নিউক্লিয়াসের ব্যাসার্ধ 10⁻15 মিটার। এটা কিন্তু ভুলাইবা না, একসাথে লিখে দিলাম যাতে হচ্ছে তোমরা এই যে ওই পাশে 10 যখন পড়ে আসবে পরমাণুর ব্যাসার্ধ 10⁻10 মিটার, তখন কিন্তু হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ দিলে তোমরা উল্টাই ফেলে দিবা, তার জন্য একসাথে দুইটা লিখে দিলাম। এখন এর যে সীমাবদ্ধতা যেগুলো আছে
মানে থমসনের পরমাণু মডেলের যে সীমাবদ্ধতা যেগুলো আছে সেগুলো এখন পড়বো। এগুলো তোমরা সবগুলো কিন্তু হচ্ছে ক্লাস 10-এ পড়ে আসছো। এখন শর্টকাটে তোমাদের লিখে দিচ্ছি আমি। সীমাবদ্ধতা এখানে হচ্ছে পরমাণুর গঠন সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। 2 নম্বর হচ্ছে ইলেকট্রনের গতিপথ, যে যে কোন কোন গতিপথে যাবে সেটা ব্যাখ্যা করা যায় না। ইলেকট্রন এর গতিপথ ব্যাখ্যা করা যায় না। 3 নম্বর হচ্ছে বর্ণালীর ব্যাখ্যা করা যায় না। বর্ণালী মানে যে আলো সৃষ্টি হবে, বিভিন্ন রঙের সৃষ্টি হবে, সেটা ব্যাখ্যা করা যায় না। আর 4 নম্বর হচ্ছে নিউক্লিয়াস সম্পর্কে বিস্তারিত তথ্য নাই। এগুলো সম্পর্কে হচ্ছে কি, এগুলো হচ্ছে রাদারফোর্ডের সীমাবদ্ধতা, এই রাদারফোর্ড বলি থমসনের সীমাবদ্ধতা এগুলো। এখন আমরা আসবো যে রাদারফোর্ডের পরমাণু মডেল যেগুলো আছে সেটার সম্পর্কে। রাদারফোর্ডের পরমাণুর মডেল। আমরা চাইলে কিন্তু কালার পেন ইউজ করতে পারতাম, কিন্তু আমরা কালার পেন ইউজ করব না। কালার পেন ইউজ করলে আমাদের মস্তিষ্কের উপর একটা মানে আলাদা একটা প্রেশার পড়বে। যখন তুমি মুখস্থ করবে না, তখন তুমি বুঝতে পারবে এটা যে কতটা প্রেশার পড়ে। আমি প্রথম কী করছিলাম যে কালার পেন দিয়ে এরকম বিভিন্ন রঙের পেন দিয়ে আমি লিখছিলাম, লিখে আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম লিখে নোট করছিলাম ফার্স্টে। এখন আমার দেখে ওইভাবে মুখস্থ হয় না। মুখস্থ না হওয়ার জন্য এখন টেনে তখন যখন পড়ছিলাম তখন সম্পূর্ণ কালো কালার দিয়ে পড়তাম, তো তখন মানে এখন পেজটা উল্টায় সব আসছে পড়ে যেতাম, আন্দাজে পড়ে যেতাম। কিন্তু যখন ইন্টারভিউ উঠে যখন কালার পেন দিয়ে লেখার পরে আমার ব্রেনটার উপরে একটা এক্সট্রা প্রেশার পড়ছিল, যার জন্য পরে আবার সবগুলো কালো কালার দিয়ে আবার লিখছি। মানে আমি সবগুলো 2বার 3বার করে নোট করছি, এরকম এক লেখা আমি অনেকবার করে লিখছি ইন্টারে। মানে এই যে থিওরিগুলো সব এক জায়গায় করতে যায়, অনেক কষ্ট করতে হয়েছে। সেগুলো তোমরা ফ্রিতে পাচ্ছ, যথেষ্ট মূল্যায়ন করো তোমরা। এখন রাদারফোর্ডের পরমাণু মডেল এর অপর নাম সোলার সিস্টেম অ্যাটম মডেল। এইটা তোমরা টেনে পড়ছো, রাদারফোর্ড এবং বোর, এটা তোমরা টেনে পড়ে আসছো। পরমাণুর সৌর মডেল, এই ঘোরাই ফেরাই একই কোশ্চেন দিবে, দেখবো তোমরা। এর আরেকটা নাম আছে হচ্ছে নিউক্লিয়ার মডেল। আশা করি তোমরা আমার হাতে লেখা নিয়ে কোনো কমপ্লেন করবো না, বুঝতে পারতেছো। এখন রাদারফোর্ডের পরমাণু মডেলের যে সাফল্যগুলো আছে না, সেইগুলো হচ্ছে আমি ক্লাস 10-এর তাই পড়তাম বেশিরভাগে, সেই জন্য সেইগুলো লিখছি। আর ইন্টারটাও আছে এর ভিতরে, মানে সবগুলো মিলাই আর কি। দুইটাই ইন্টারও যা এইচএসসিতেও তাই, এর তো কোনো মানে নাই, সাফল্য এবং সীমাবদ্ধতা, এর তো কোনো আর কোনো আলাদা কোনো কিছু নাই, সবগুলো তো সেমই।
সাফল্য, সাফল্য। এক নম্বর আছে পরমাণুর একটি কেন্দ্র আছে যার নাম আছে নিউক্লিয়াস। পরমাণুর একটি কেন্দ্র আছে যার নাম নিউক্লিয়াস। পরমাণুর একটি কেন্দ্র আছে যার নাম আছে নিউক্লিয়াস। 2 হচ্ছে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর বেশিরভাগ জায়গা হচ্ছে ফাঁকা, এবং পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা। 3 নম্বর সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেমন ঘুরছে এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে, এই আর কি। লিখে ফেলি আমরা। সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেমন ঘুরছে তেমন নিউক্লিয়াস কে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘুরছে। 4 নম্বর ধনাত্মক মানে পজিটিভ আর কি চার্জ বাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক মানে নেগেটিভ চার্জ বাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল কাজ করে। ধনাত্মক চার্জ বাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জ বাহী ইলেকট্রনের এক ধরনের আকর্ষণ বল কাজ করে। পাঁচ নম্বর হচ্ছে নিউক্লিয়াসে ভর পুঞ্জীভূত থাকে এবং পরমাণু আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন খুবই কম। এইগুলো একটু একসাথে লাগে কিছু মেবি তোমরা বুঝে নিও। আর এখানে হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে নিউক্লিয়াস, এটা এমসিকিউতে আসতে পারে। নিউক্লিয়াস সমান ভর প্লাস আয়তন। এটা হচ্ছে সাফল্য, রাদারফোর্ডের যে পরমাণুর যে সাফল্য সেটা হচ্ছে এটা। এখন আমরা পড়ব রাদারফোর্ডের পরমাণুর সীমাবদ্ধতা।
আমি যেভাবে নোট করছি তোমরা এইভাবে নোট করবা, একদম কোনো অক্ষর বাদ দিবা না। তোমরা আমার সাথে থেকে থিওরিগুলো পড়ো, তোমরা একবার পড়ো, দুইবার পড়ো, তিনবার পড়ো, দেখবা যে বই দেখবা সবগুলো আওতায় চলে আসবে। আর এমনভাবে পড়বা যেন যে নিচের থেকে শুধু খাতার পৃষ্ঠা উল্টোবা আর উপর দিকে তাই শুধু খালি পড়ে যাবা, এরকমভাবে পড়বা, মুখস্থ হয়ে যাবে একদম। তারপর হচ্ছে সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা আমি তোমাদের যা যা দিচ্ছি তোমরা শুধু করে নিতে থাকো, ইনশাল্লাহ দেখবে ভালো কিছু হবে। এই মডেলে ইলেকট্রন এর কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দিতে পারেনি। কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দিতে পারেনি। মানে ইলেকট্রন যে কক্ষপথে যে ঘুরবে, সেই কক্ষপথে যে কেমনে কেমনে ঘুরবে, সেই কক্ষপথের কোনো আকারের সেই ধারণা দিতে পারেনি রাদারফোর্ড। তারপরে ওই যে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরছিল না, এখানে সূর্য তো কোনো চার্জ নেই, কিন্তু ইলেকট্রনের তো চার্জ আছে, তাই সূর্যকে কেন্দ্র করে গুলো ঘুরছে। এটা হচ্ছে সঠিক হয়নি, তুলনা করা সঠিক হয়নি, এটা আর কি। সূর্য আমরা লিখে ফেলি, সূর্য ও গ্রহ। তোমরা যে লাইনটা বুঝবো না সেই লাইনটা তোমরা দুইবার পড়বা, তিনবার পড়বা, দেখবা তুমি ওইটা লাইনটা বুঝতে পারবে। কাটা কাটাভাবে অল্প অল্প করে পড়বা, মানে কেমন বলবো, ধরো এই মডেলে ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দিতে পারেনি। এই লাইনটা বলতে তুমি ধরো বুঝতেছো না, তো তুমি এই লাইনটা কীভাবে বলবা, এই মডেলে ইলেকট্রনের কক্ষপথের, তাহলে ইলেকট্রনের কক্ষপথের, তাহলে তোমার কক্ষপথ সম্পর্কে ধারণা রাখতে হবে, ইলেকট্রন সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে, আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দিতে পারেনি। তাহলে ইলেকট্রন এবং কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধে মানে কেমন ধরনের সেই জিনিসটা, যে গোল নাকি চতুর্ভুজ নাকি আয়তাকার, এরকম কোনো আকার বা আকৃতি সেই সম্পর্কে কোনো কিছু ধারণা দিতে পারেনি। এরকমভাবে অল্প অল্প করে কাটা কাটাভাবে পড়বা, দেখবা যে তুমি সব কিছু বুঝতে পারছো। কারণ এটা তো অন্য কোনো কথা না, এটা তো বাংলায় লেখা আছে, তাই না? অবশ্যই তুমি বুঝতে পারবা, আর যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবা। আর তোমরা বই পড়বা, বই রিডিং দিবা অবশ্যই। হ্যাঁ, এখন তারপরে আসি আমরা কখন কখন রিডিং দিবা সেটাও বলে দিই। তোমরা যখন আমার এই যে নোটগুলো করবা, নোটগুলো করার পরে তোমরা হচ্ছে এক রিডিং পড়বা, দাগাইতেও পারো না দাগাইতে পারো, সমস্যা নেই। আর তারপর তুমি যদি ফার্স্ট ইয়ারে থাকো তাহলে এই নোটগুলো করবা, নোটগুলো করার পরে তারপরে তুমি রিডিং দিবা। আর তারপরে তুমি যখন ইয়ার ফাইনাল দিবা, ফার্স্ট ইয়ার ফাইনাল যখন শেষ হবে তখন তুমি রিডিং দিবা এক ফেরে, আর এক ফেরে রিডিং দিবা তুমি যখন হচ্ছে টেস্ট পরীক্ষা শেষ করবা। টেস্ট পরীক্ষা শেষ করবা তখন তুমি দিতে পারো, না দিলেও প্রবলেম নেই, আরেকটা সময় দিবা অ্যাডমিশনের টাইমে এক ফেরে রিডিং দিবা। আর যদি তোমার এই নোটগুলো একদম মুখস্থ হয়ে যায় তাহলে রিডিং তুমি অ্যাডমিশন টাইমে অ্যাভয়েড করলেও কোনো প্রবলেম হবে না আশা করি। আমি দিইনি, আমি শুধু নোট পড়তাম। এখন তারপরে আসি সূর্য গ্রহগুলোর। আর তোমরা যখন আমি যে নোটগুলো করে দিচ্ছি তোমরা সুবিধা কী পাবা শোনো, তোমাদের কলেজে বা তোমরা যে টিচারের কাছে পড়বা, তোমাদের সেই টিচারের কোনো থিওরিটিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো তোমাদের নোট করার প্রয়োজন পড়বে না, আর তোমরা করবাও না। যদি স্যারেরা যদি অতিরিক্ত প্রেশারও দেয় তাও তুমি করবা না, তুমি করতে পারো অল্প, বাট তুমি হচ্ছে নোট করার দরকার নেই। আর তোমরা অনলাইনে যেটা ক্লাস করবা দেখবা থিওরি পার্টে অনেকগুলো থাকবে, তোমার থিওরি পার্ট সম্পূর্ণ যতগুলো নোট আছে সব স্কিপ করবা, তোমরা শুধু ম্যাথ করবা, বুঝছো? দেখবা তোমাদের অনেক কিছু আগে যাবে। তোমরা শুধু করলে ম্যাথে প্র্যাকটিস করবা, ম্যাথে ফোকাস দেবা, আর থিওরি যেগুলো
এগুলো তোমরা শুধুগুলো আমার যে নোট আছে এই নোটগুলো পড়ে যাবা, দেখবা ইনশাল্লাহ 99% 98% তোমরা কমন পাবা সব কিছু। মাথা ঠান্ডা করে শুধুগুলো মুখস্থ করতে হবে এগুলো। এখন তারপরে আসি সূর্য গ্রহগুলোর কোনো চার্জ নেই, কিন্তু ইলেকট্রন ও নিউক্লিয়াসের চার্জ আছে, তাই চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা করা সঠিক নয়। একটা চার্জ আছে আর এটা চার্জ নেই, এখন চার্জযুক্ত বস্তুর সাথে চার্জ যেটা নেই সেটা যদি তুলনা করি তাহলে সেটাই সঠিক হলো। এটা হচ্ছে একটা সীমাবদ্ধতা রাদারফোর্ডের। 3 নম্বরে আসি একের অধিক ইলেকট্রন পরমাণুতে কিভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরিভ্রমণ করবে বা ঘুরবে, বা পরিভ্রমণ করছে, তোমার কাছে যেটা ভালো লাগে। একের অধিক ইলেকট্রন পরমাণুতে কীভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে তার কোনো ধারণা দিতে পারেনি, তার কোনো ধারণা দিতে পারেনি। 4 নম্বর ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের পরমাণু সঠিক নয়। ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের পরমাণু যে এটা সঠিক নয়। ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে হচ্ছে কি, যে তত্ত্বটা হচ্ছে যে নিউক্লিয়াসকে যখন হচ্ছে ঘুরবে, ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে, তখন আস্তে আস্তে ঘুরতে ঘুরতে এক সময় ইলেকট্রনটা হচ্ছে তার যে বেগটা আছে এটা কমতে কমতে এক সময় নিউক্লিয়াসের ভিতরে পতিত হবে সেই ইলেকট্রনটা, বেগ হারাতে হারাতে। এটা আর কি লিখে ফেলে দিই আমরা। ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, তখন তার শক্তি হারাতে থাকে। তাই ইলেকট্রন এক সময় নিউক্লিয়াসে পতিত হয়, অর্থাৎ
রাদারফোর্ডের পরমাণু মডেল সঠিক নয়। 5 নম্বর হচ্ছে বর্ণালী অনুজ্জ্বল হওয়ার কথা। বর্ণালী যে আলোক রেখা সৃষ্টি হবে সেইটা অনুজ্জ্বল থাকার কথা, কিন্তু দেখা যায় যে ইলেকট্রন যখন একটার থেকে আরেকটা গতিপথে যায়, আরেকটা অরবিটালে যায়, তখন হচ্ছে কি বর্ণালী উজ্জ্বল হয়। হওয়ার কথা কিন্তু বর্ণালী উজ্জ্বল হয়। এখন আসি আমরা বোরের যে পরমাণু মডেলটা আছে সেইটা সম্পর্কে। বোর পরমাণুর মডেল আমরা একটু পজ করি, তারপরে আবার আসছি আমরা।